বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লেফটেন্যান্ট কর্নেল নাসির আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বেলিয়ান লাভস উইথ মি এর চ্যাপ্টার 68 দ্য প্যানক্রিয়াস এর পার্ট 2 অংশে। এই অংশে আমরা অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস এর কমপ্লিকেশন এবং ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এই দুটো জিনিস আজকে আমরা পড়ব। গতদিন আমরা পড়েছিলাম অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস এবং প্যানক্রিয়াসের শুরুতে কি কি ইনভেস্টিগেশন করতে হয় প্যানক্রিয়াটিক ডিজিজ ডায়াগনোসিস করার জন্য। সো তারই ধারাবাহিকতায় আজকে প্যানক্রিয়াস চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস অন চ্যাপ্টার 68 দ্য প্যানক্রিয়াস। এবং আমি অ্যাক্সিস মেডিকেল স্কুলকে ধন্যবাদ জানাচ্ছি এবং বরাবরের মতো আমরা আজকেও এই অংশটা পড়বো আমাদের বেলিয়ান লাভস থেকে। গতদিন আমি অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিসের ম্যানেজমেন্ট অংশে গিয়ে শেষ করেছিলাম যে আমরা কিভাবে একজন অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিসের পেশেন্টকে আমরা ট্রিট করব। সো তারপরে আমাদের যে অংশটা বাকি ছিল সেটা হলো কমপ্লিকেশন অফ অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস, অর্থাৎ অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিসের পরে একজন পেশেন্টের কি কি কমপ্লিকেশন হতে পারে। সো উই স্টার্ট টুডে উইথ টেবিল 68.5 and here it is written about the complication of acute pancreatitis. Complication of acute pancreatitis can be divided in two separate part. One is systemic complication, one is local complication. Usually you can see systemic complication started within the just a minute, আমি আমার পেনটা একটু ঠিক করি, আমার পেনটা একটু ঠিকভাবে কাজ করছে না আজ। ওকে, I start with laser pointer. Okay, the complication of acute pancreatitis, we can divide the complication of acute pancreatitis in two types. One is systemic complication and another is local complication. And if we see that more commonly in the first week of the, অর্থাৎ সিস্টেমিক কমপ্লিকেশন গুলো প্রথম সপ্তাহে হয়ে থাকে আর লোকাল কমপ্লিকেশন গুলো সাধারণত প্রথম সপ্তাহের পরে হয়ে থাকে। অর্থাৎ অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস এর পেশেন্টকে তাহলে আমাদের চিকিৎসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম হলো ফার্স্ট উইক। হ্যাঁ, সো আমরা হসপিটাল ম্যানেজমেন্ট এন্ড আদার ম্যানেজমেন্ট উইল think about seriously. So what are the systemic complication of acute pancreatitis? According to the different system, the complication are written here. Suppose in cardiovascular system, patient may develop shock or arrhythmia. In pulmonary system, acute respiratory distress syndrome. In kidney and urinary system, renal failure. In hematological, DIC, disseminated intravascular coagulopathy. And then metabolic, it may be hypocalcemia. Hypocalcemia is an important complication of acute pancreatitis, and patient may develop tetany. And then hyperglycemia and hyperlipidemia. In gastrointestinal tract, there may be a paralytic ileus. It is written here ileus, but it is paralytic ileus. Neurological, there may be visual disturbance, confusion, irritability, encephalopathy, and other subcutaneous fat necrosis and arthalgia. So আমরা সিস্টেম ধরে ধরে যদি আমরা মনে রাখার চেষ্টা করি তাহলে 1 2 3 4 5 6 7 সিস্টেম, অর্থাৎ 7 সিস্টেমের আমরা যদি 7টা কমপ্লিকেশনও লিখি, মানে আমরা এমনি হয়তো 5টা 6টা 8টা 9টা লিখে ফেললাম, তার চেয়ে বরং আমরা সিস্টেম ধরে ধরে যদি হেডলাইন দিয়ে যদি লিখি 7টা সিস্টেম থেকে যদি 7টাও লিখি তাহলে আমাদের এটা যেমন পরীক্ষায় বেশি নাম্বার ক্যারি করবে ভাইবা এন্ড রিটেন সব জায়গায়। আর আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লোকাল কমপ্লিকেশন গুলো। সো হোয়াট আর দ্য লোকাল কমপ্লিকেশন? অ্যাকুইট ফ্লুইড কালেকশন, sterile pancreatic necrosis, infected pancreatic necrosis. First develop sterile pancreatic necrosis. Then if the pancreatic tissue developed infection, then it become infected pancreatic necrosis. Then pancreatic abscess, and our long case and important topics is pancreatic pseudocyst. Pancreatic pseudocyst. Then pancreatic ascites, pleural effusion, portal or splenic vein thrombosis, and pseudo aneurysm. সো আমরা এই কমপ্লিকেশন গুলো মুখস্থ করব এবং মনে রাখার চেষ্টা করব। আমরা কমপ্লিকেশন অফ অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস এর কমপ্লিকেশন গুলো বেলিয়ান লাভসে টেবিল 68.5 এ খুবই সুন্দর করে দেয়া আছে। আমরা এগুলো প্রত্যেকটা আমরা মনে রাখার চেষ্টা করব। দেন তারপরে আছে কিছু কিছু গুরুত্বপূর্ণ কমপ্লিকেশন নিয়ে আলোচনা। এর মধ্যে দুটো কমপ্লিকেশন আমাদের গুরুত্বপূর্ণ, একটা হলো স্টেরাইল অর ইনফেক্টেড প্যানক্রিয়াটিক নেক্রোসিস and another one is pseudocyst. Okay, so
এই দুটো কমপ্লিকেশন নিয়ে আমরা আলোচনা করব। সো ফার্স্ট কাম টু sterile and infected pancreatic necrosis. The term pancreatic necrosis refer to a diffuse or local area of non-viable parenchyma. First, pancreatic tissue will develop ischemia and then it become necrosis. Yeah. And in the earliest stage, the necrotic tissue will be sterile, and then it may develop infection, and then it may convert it into a pancreatic abscess. So what is pancreatic necrosis? At a diffuse or local area of non-viable parenchyma. What are the diagnostic tool for diagnosis of a pancreatic necrosis? Here it is written is CT scan, but we of course we will write also ultrasonography, অর্থাৎ ultrasonography of abdomen and CT scan of the abdomen with IV contrast. Okay, with IV contrast. দেন এখানে কয়েকটা টার্ম নিয়ে আলোচনা করা হয়েছে, অ্যাকুইট নেক্রোটিক কালেকশন, দেন হলো ওয়ার্ল্ড অফ নেক্রোসিস। এই ব্যাপারগুলো হলো যে প্যানক্রিয়াটিক নেক্রোসিস যখন হয় তখন সাধারণত কি হয়, এই পেরিপ্যানক্রিয়াটিক ফ্যাটগুলো লাইসিস হয়ে যায়, হয়ে যে কালেকশনটা তৈরি হয় সেটাকে অ্যাকুইট নেক্রোটিক কালেকশন বলে, এটাকে এএনসি বলা হয়েছে। দেন এটা যখন চারপাশে একটা কাভার তৈরি হয় ওয়েল ডিফাইন্ড ইনফ্লামেটরি ক্যাপসুল দিয়ে, যেটা হতে হয়তো 4 উইকস অথবা মোর 6 উইকস, আমরা সাধারণত 4 to 6 উইকস বলবো, তখন এটাকে ওয়ার্ল্ড অফ নেক্রোসিস বলে। এই ব্যাপারগুলো বোঝার আমাদের গুরুত্বপূর্ণ হলো অনেক সময় সিউডোসিস্ট কিভাবে ডেভেলপ করে সেটা আমাদেরকে পরীক্ষার সময় জিজ্ঞাসা করা হয়। হ্যাঁ, আর ইনফেকশন কিভাবে হবে? ট্রান্সলোকেশন অফ গার্ড ব্যাকটেরিয়া। ট্রান্সলোকেশন অফ গার্ড ব্যাকটেরিয়া যখন এই টিস্যুটাকে স্টেরাইল প্যানক্রিয়াটিক নেক্রোসিসকে ইনফেক্টেড ফর্মে নিয়ে যাবে তখন ওটা হয়ে যাবে ইনফেক্টিভ অর ইনফেক্টেড প্যানক্রিয়াটিক নেক্রোসিস। So if we diagnose that there is an infective pancreatic necrosis and patient develop sepsis, sepsis means what are the clinical signs symptoms of sepsis? Patient will develop high rising fever, tachycardia, tachypnea, sweating, and in ultrasonography or CT scan, if we diagnose that it is a sepsis, then pancreatic necrosectomy should be considered. অর্থাৎ এই সময়ে এসে অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস আমরা সাধারণত মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে আমরা চিকিৎসা করে থাকি। কথাটা হলো এরকম, যদি আমি বাংলায় বলি, অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিসের ট্রিটমেন্ট হলো মেডিকেল ট্রিটমেন্ট, কিন্তু কখনো কখনো সার্জনের প্রয়োজন হয় বা সার্জারির প্রয়োজন হয়। সো হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ সার্জারি ইন অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস, সেই ব্যাপারটা হলো এখানে। যখন অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিসে কি কি হতে পারে? অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিসে যখন ইনফেক্টেড প্যানক্রিয়াটিক নেক্রোসিস ডেভেলপ করবে, অথবা যখন প্যানক্রিয়াটিক অ্যাবসেস ডেভেলপ করবে, অথবা যখন সিউডোসিস ডেভেলপ করবে এবং সিম্পটোমেটিক সিউডোসিস, আমরা সিউডোসিস চ্যাপ্টার যখন পড়বো তখন দেখব, তখন আমরা বলবো যে তখন কি সার্জারির ইন্ডিকেশন আছে। সো এটা একটা প্রশ্ন। সো দিস ইজ এ কোশ্চেন, when acute pancreatitis patient need to go for a surgery. So what are the indication? When patient develop infected pancreatic necrosis, or patient develop pancreatic abscess, or patient develop symptomatic pseudocyst. In that case, patient need to go for surgery in case of acute pancreatitis. Okay. এবং এখানে দেখেন কি লেখা আছে, this is a challenging operation and carries a high morbidity and mortality. It is best to carried out by a specialist unit. অর্থাৎ that is infected pancreatic necrosis is a serious condition and its mortality rate around 50%. So this surgery is very challenging and we should do it by a expert surgeon. What is the surgery? We will do the laparotomy and then we will remove the all necrotic tissue, then we may put a drain in that place. That is the surgery. That is laparotomy, then holo removal of all dead and deprived tissue, drainage of the abscess, placement of the drain, and then other treatment. Patient may be observed in ICU, patient need
antibiotic, fluid therapy, renal function support, then respiratory function support, analgesia, antihypertensive, আমরা এই ধরনের সবগুলোই লিখবো, কিন্তু মেইন জিনিসটা কি লাগবে, আমাদের একটা ল্যাপারটমি করতে হবে। ল্যাপারটমির পরে আমরা কি করব, যদি অ্যাবসেস থাকে অ্যাবসেস ড্রেন করব, নেক্রোটিক টিস্যু থাকলে নেক্রোটিক টিস্যু ডেব্রাইডমেন্ট করব, দেন আমরা ড্রেন প্লেস করব। সো এখানে টোটাল ব্যাপারটাতে এটাই লেখা আছে। হ্যাঁ, তারপর আমরা একটা সিটি স্ক্যান দেখি। সিটি স্ক্যান 68.24, ইনফেক্টেড প্যানক্রিয়াটিক নেক্রোসিস ইন এ এল্ডারলি পেশেন্ট। হ্যাঁ, নোট দ্য এরিয়াস অফ রিডিউস এনহ্যান্সমেন্ট ইন দ্য প্যানক্রিয়াস এন্ড দ্য পেরিপ্যানক্রিয়াটিক ফ্লুইড কালেকশন উইথ পকেট অফ গ্যাস। আমরা যদি এই সিটি স্ক্যানটার দিকে তাকাই তাহলে আমরা প্রথমে বুঝবো এটা একটা সিটি স্ক্যান, কারণ আমাদের এখানে বোনস কি, বোনসের এই ছবিটা, ভার্টিব্রার ছবিটা দেখা যাচ্ছে রেডিও ওপেক। ওকে, এন্ড আমরা রিবের ছবিগুলো দেখছি রেডিও ওপেক। সো এটা আমাদের একটা সিটি স্ক্যান। নেক্সট, উই ক্যান সি ফ্রম সেন্টার টু পেরিফেরি অর পেরিফেরি টু সেন্টার, এনিওয়ান। হ্যাঁ, দেন দিস ইজ দ্য স্কিন, yeah, then subcutaneous tissue, muscle, then internal organ, this is liver, this is spleen, yeah, this is stomach, and this is intestine, and this is aorta, inferior vena cava, and this is the area of pancreas. So if we look, we see that this pancreas is not normal. This is what it is written here, not the reduced enhancement. আমরা যদি এখানে দেখি, এটা আমাদের একটা রেডিও ওপাসিটিটা একটু বেশি, কিন্তু এখানে যদি দেখি আমাদের ওপাসিটিটা কমে গিয়েছে। সো এটা কি বলা হচ্ছে যে এটা প্যানক্রিয়াটিক টিস্যু, এবং প্যানক্রিয়াসটার শেপ, সাইজ এন্ড শেপ ইজ নট নরমাল, ইট ইজ সোলেন, হ্যাঁ, এন্ড ইট ইজ ইরেগুলার, এন্ড দেয়ার ইজ এ কালেকশন অফ ফ্লুইড উইদিন দ্য প্যানক্রিয়াস। ইট ইজ, এটা থাকার কথা নয়। সো এই ব্যাপারটাই বলা হয়েছে যে কালেকশন অফ পকেট অফ গ্যাস within the pancreas. So this is the diagnosis of infected pancreatic necrosis. এবং এটা why it is infected, because there is a gas forming organism, the infection is happened by gas forming organism, এবং সেই gas forming organism দিয়ে এখানে একটা fluid collection হয়েছে। So এটা এখানে it is a CT scan of a elderly patient with infected pancreatic necrosis. And এই ফিগারটা হলো ফিগার 68.25। এখানে প্যানক্রিয়াসটা রিমুভ করা হয়েছে। উই ক্যান সি ইট ইজ এ ডেড এন্ড নেক্রোসিস প্যানক্রিয়াস, এন্ড দিস ইজ দ্য পিকচার অফ এ ড্রেনেজ। এই ড্রেনেজটা দুভাবে দেয়া যায়, একটা হলো এটা পারকিউটেনিয়াসও দেয়া যায়, অথবা এটা ল্যাপারটমির পরেও দেয়া যায়। সাধারণত পারকিউটেনিয়াস আসলে দেয়া হয় না, ল্যাপারটমির পরে এটা একটা ড্রেনেজ সিস্টেম করে রাখা হয়, অর্থাৎ আমরা ফ্লুইড দিব এবং ফ্লুইড বের করব। এই ছবিটাই এখানে দেয়া আছে। কন্টিনিউয়াস পোস্ট অপারেটিভ ক্লোজ ল্যাবেজ, কন্টিনিউয়াস অর্থাৎ আমরা এটাকে, একটা হলো ড্রেন আর একটা হলো লাভেজ, অর্থাৎ আমরা পোস্ট অপারেটিভ পিরিয়ডে একটা ক্লোজ লাভেজ দিব অফ দ্য লেজার সেক। দিস ইজ এ প্রসিডিউর যেটা বর্ণনা করেছেন বেগার। লাভেজ ইজ ক্যারিড আউট থ্রু সেভারেল infuse through and then drain over a period of hour, অর্থাৎ আমরা ভিতরে ফ্লুইড দিব, তারপর সেই ফ্লুইডটাকে রিমুভ করব। এভাবে আমরা একটা ড্রেনেজ সিস্টেম আমরা এখানে এস্টাবলিশ করে রেখে আসতে পারি। এটা পরীক্ষার সময় অনেক সময় স্যাররা জিজ্ঞাসা করে। তারপরে আমরা যেই টপিকটা নিয়ে পড়াশোনা করব সেটা হলো প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট। প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট খুবই কমন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এটা সাধারণত আমাদের আপার অ্যাবডোমিনাল যখন লাম থাকবে, যে কোনো পরীক্ষার সেন্টারে এটা যদি পরীক্ষায় থাকে তাহলে এটা লং কেস হিসাবে থাকে। সো আমরা এটা বোঝার চেষ্টা করব, আমরা পড়ার চেষ্টা করব। First, a pseudocyst is a collection of amylase-rich fluid enclosed in a well-defined wall of fibrous or granulation tissue. First holo pseudocyst. It is not a true cyst. Pseudo means false. Cyst means cyst. Why it is the pseudocyst? Because this there is no epithelial lining of the wall of the cyst. That's why it is a pseudocyst. এটা পরীক্ষায় অনেক সময় স্যাররা জিজ্ঞাসা করে কেন এটা pseudocyst, কেন এটা ট্রু সিস্ট নয়, বিকজ এটার ইনার লাইনিংটা কোনো ইপিথেলিয়াল লাইনিং নাই। সো pseudocyst আসলে কি, a collection of amylase rich fluid, a collection of amylase rich fluid। প্রত্যেকটা ডেফিনেশনে, প্রত্যেকটা জায়গায় যখন আমাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করা হবে সেখানে কিছু কিছু ওয়ার্ড থাকে, কি ওয়ার্ড।
সো এই ডেফিনেশনের কিওয়ার্ডটা হলো অ্যামাইলেজ রিচ ফ্লুইড। কিভাবে এনক্লোজ শব্দের পরিবর্তে আমরা অন্য কোনো শব্দ ব্যবহার করতে পারি, কিন্তু এই শব্দটা আমরা মনে রাখার চেষ্টা করব। Pseudocyst is a collection of amylase rich fluid enclosed in a well-defined wall of fibrous or granulation tissue. Pseudocysts typically arise following an attack of mild acute pancreatitis, lie outside the pancreas, and represent an acute pancreatic fluid collection that has not resolved or matured. Formation of a pseudocyst requires 4 weeks or more after the onset of acute pancreatitis. So এখান থেকে আমরা কিছু ধারণা পেলাম যে সিউডোসিস্ট অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিসের পরে ডেভেলপ করে এবং এটা সাধারণত প্যানক্রিয়াস থেকে বাইরে এটা অবস্থান করে এবং এটা ইনিশিয়ালি শুরু হয় অ্যাকুইট প্যানক্রিয়াটিক ফ্লুইড কালেকশন, যেটা হয়তো একসময় ইনফেকশন হলে সেখান থেকে অ্যাবসেস কনভার্ট হতে পারে। আর যদি ইনফেকশন না হয়, চারপাশে যদি একটা ক্যাভিটি অথবা ওয়াল ডেভেলপ করে, তারপরে সেটা কি হবে, এটা একটু ওয়ালটা থিক হবে, ম্যাচিউর হবে, তখন এটা সিউডোসিস্টে ফর্ম হয়। এটা ফর্মেশন হতে অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিসের পরে সাধারণত 4 থেকে 6 সপ্তাহ সময় প্রয়োজন হয়। এক্ষেত্রে অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিসের পরে অনেক সময় আমাদের পেশেন্টের যদি ফিভার না থাকে, পেশেন্টের যদি ইনফেকশন বা সেপসিসের যদি কোনো সিমটম না থাকে, আমরা যদি এরকম কোনো কালেকশন পাই, আমরা পেশেন্টকে ডিসচার্জ দিয়ে আবার 4 থেকে 6 সপ্তাহ, এখানে যদিও 4 সপ্তাহ লেখা, আমরা এটাকে 4 থেকে 6 সপ্তাহ বলবো। পেশেন্ট আবার 4 থেকে 6 সপ্তাহ পরে আসবে, আসার পরে হয়তো আমরা ম্যাচিউর প্যানক্রিয়াটিক সিউডোসিস হিসেবে ডায়াগনোসিস করব, দেন আমরা তার ম্যানেজমেন্ট করব। এটা বেলিয়ান লাভসের একটা ছবি, দিস ইজ এ ফিগার ফ্রম বেলিয়ান লাভস 68.27, ইট ইজ এ পিকচার অফ বেরিয়াম মিল। আমরা যখন ইসোফেগাস দেখি তখন আমরা বলি বেরিয়াম সোয়ালো, যখন স্টোমাক দেখি তখন আমরা বলি বেরিয়াম মিল, আর যখন ইন্টেস্টাইন দেখি তখন আমরা বলি বেরিয়াম ফলো থ্রো, এবং যখন লার্জ ইন্টেস্টাইন দেখি তখন আমরা দেখি বেরিয়াম এনামা। সো এক একটার অবস্থান অনুযায়ী আমরা জিআইটির কোন অংশটা দেখব সেই অনুযায়ী এই ইনভেস্টিগেশন গুলার নামকরণ করা হয়েছে। বেরিয়াম সোয়ালো, বেরিয়াম মিল, বেরিয়াম ফলোথ্রো এন্ড বেরিয়াম এনামা। যদি আমরা বেরিয়াম না ইউজ করি, যদি আমরা কন্ট্রাস্ট মিডিয়াম ইউজ করি, তাহলে আমরা বলবো কন্ট্রাস্ট সোয়ালো এক্সরে অফ ইসোফেগাস, কন্ট্রাস্ট মিল এক্সরে অফ স্টোমাক এন্ড ডিউডেনাম, কন্ট্রাস্ট ফলোথ্রো এক্সরে অফ স্মল ইন্টেস্টাইন, কন্ট্রাস্ট এনামা অফ লার্জ ইন্টেস্টাইন। হ্যাঁ, এক সময় বেরিয়ামই ব্যবহার করা হতো, কিন্তু এখন যেহেতু আমরা অনেক ধরনের আয়োডিন বেসড অ্যাবজর্ভেবল, অর্থাৎ যেটা আমাদের জিআইটিতে যাওয়ার পর আমাদের অ্যাবজর্ব হয়ে কিডনি দিয়ে এক্সক্রিশন হয়ে যাবে, সেই ধরনের কন্ট্রাস্ট মিডিয়াগুলো আমরা আসলে এখন বেশি ইউজ করে থাকি। সো বেরিয়াম এখন বলতে গেলে আসলে ইউজই হয় না, কিন্তু আমরা এটাকে বেরিয়াম হিসেবে জানি। কিন্তু যদি আমরা বেরিয়াম ইউজ করি তখন আমরা কিন্তু বেরিয়াম বলবো, যখন বেরিয়াম ইউজ করব না তখন আমরা কন্ট্রাস্ট এক্সরে বলবো, বিকজ দিস ইজ এ এক্সরে। আমরা এটাকে এটাও বলতে পারি বেরিয়াম মিল এক্সরে অফ স্টোমাক এন্ড ডিউডেনাম, কারণ মিলটা করি আমরা স্টোমাক এবং ডিউডেনাম দেখার জন্য। আলোচনার মাঝখানে আমি এই কিছুটা অংশ বলে গেলাম আপনাদের বোঝার জন্য। দেন আমরা আসি সিউডোসিস্ট কিভাবে ডায়াগনোসিস করব। তার আগে আমরা বলি যে ব্যাপারটা এখানে আলোচনায় নেই, সেটা হলো সিউডোসিস্টের সিমটম কি হবে। হ্যাঁ, সিউডোসিস্টের সিমটম কি হবে। প্রথম যেটা, সিউডোসিস্টের একটা পেশেন্ট আমাদেরকে হিস্ট্রি দিবে যে হিস্ট্রি অফ অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস বিফোর 1 month or 1.5 months। সো এটা প্রথমে। দেন হলো তার অ্যাবডোমিনাল একটা সোয়েলিং পাওয়া যাবে, পেশেন্টও বলতে পারে, আমরাও পেতে পারি। তারপরে সে এখানে পেইন ফিল করতে পারে, সে প্রেশার ইফেক্ট থাকতে পারে। প্রেশার ইফেক্ট কেমন, একটা সোয়েলিং ডেভেলপ করছে, সে যদি স্টোমাকের উপর প্রেশার দেয় তাহলে কি হবে, তার খাবারের অরুচি ডেভেলপ করবে। এটা যদি কমন বাইল ডাক্টের উপর প্রেশার দেয় তাহলে তার জন্ডিস ডেভেলপ করবে। এটা যদি কোনো নার্ভ বা ভেসেলের উপর প্রেশার দেয় তখন তার পেইন হবে। সো এই প্রেশার ইফেক্ট গুলোর জন্য পেশেন্টের বিভিন্ন রকম সিমটম দেখা দিতে পারে। So what are the symptoms of pseudocyst? Pseudocyst patient first give a history of acute pancreatitis before 1.5 months or more than that. Then patient may develop a swelling in the upper abdomen. Patient may develop pressure effect, like if pressure given to the stomach, patient may develop anorexia, nausea, vomiting. If pressure given on the bile duct, then patient may be developed a jaundice. If pressure given on the
Intestine, patient may be developed intestinal obstruction like symptom. If pressure given to the vessel or nerve, then patient may feel pain. Other investigation, of course, ultrasonography and CT scan. অর্থাৎ আমরা আলট্রাসোনোগ্রাফি এবং সিটি স্ক্যান করে সিউডোসিস্ট ডায়াগনোসিস করতে পারি, তার ওয়াল দেখতে পারি, তার লোকেশন দেখতে পারি, এভরিথিং। আদার দেন দ্যাট আমরা রুটিন ইনভেস্টিগেশন যা আছে সেগুলো আমরা করব। আর সিউডোসিস্টের ফ্লুইড যদি কোনো কারণে আমরা অ্যাসপিরেশন করি, যদি কোনো কারণে আমাদের সাসপিশন থাকে এটা সিউডোসিস্ট না, এটা প্যানক্রিয়াটিক টিউমার, প্যানক্রিয়াসে অনেক সময় সিস ধরনের টিউমার হয়, তখন আমরা এই টিউমার মার্কারগুলো CA99 অথবা FNAC করে সাইটোলজি অথবা আমরা ERCP অথবা MRCP অর্থাৎ অ্যাডভান্স ইনভেস্টিগেশন গুলো করতে পারি, যেগুলো এখানে বলা আছে। আর প্যানক্রিয়াসের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশন হলো এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড। একটা গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশন হলো এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড। There are 3 possible approaches for draining of the pseudocyst. Okay, then we tell about what is the pseudocyst, then I tell about the clinical feature of the pseudocyst, then I tell about the investigation of the pseudocyst. Now treatment key, there is a cyst with collection, so treatment is the drainage. Okay, basic treatment is the drainage. একটা সিস্টের মধ্যে কিছু কালেকশন আছে, আমরা সেই কালেকশনটা ড্রেন করে দিব, এটাই হলো ট্রিটমেন্ট। সো এই ড্রেনটা আমরা উই হ্যাভ 3 পসিবল অ্যাপ্রোচ টু ড্রেন দ্য pseudocyst. What is this? We can do it by percutaneous, we can do it by endoscopy, and we can do it by open surgery. Percutaneous, endoscopic, and by open surgery. Percutaneous means হলো যে আমরা বডির বাইরে থেকে আমরা কোনো একটা কিছু বডির ভিতরে প্রবেশ করিয়ে একটা ড্রেনেজ সিস্টেম বা ড্রেন প্রবেশ করিয়ে আমরা সেটাকে ড্রেন করে বের করে দেব। দিস ইজ পারকিউটিনিয়াস। পারকিউটিনিয়াসটা সাধারণত আল্ট্রাসোনোগ্রাফি অথবা সিটি স্ক্যান অথবা MR গাইডেড করা হয়, কিন্তু আমরা সিউডোসিস্টের জন্য এই প্রসিডিউরটা পারতপক্ষে ইউজ করব না, কারণ হলো এতে রিকারেন্স রেট অনেক বেশি। দেন হলো আমরা পারকিউটিনিয়াস ট্রান্সগ্যাস্ট্রিক সিস্টোস্টোমি ক্যান বি ডান আন্ডার ইমেজ গাইডেড, বাট যদি আমরা পারকিউটিনিয়াসলি অথবা এন্ডোস্কোপিক্যালি, এই প্রসিডিউরটা সাধারণত এন্ডোস্কোপিক্যালি বেশি করা হয়। আমরা এই প্রসিডিউরটা একটু বোঝার চেষ্টা করি। একটা হলো পারকিউটিনিয়াস, অর্থাৎ আমরা স্কিনের বাহির থেকে, বডির বাহির থেকে আমরা এই প্রসিডিউরটা করব, অথবা আমরা এই প্রসিডিউরটা করতে পারি এন্ডোস্কোপিক্যালি, অর্থাৎ আমরা এন্ডোস্কোপ দিয়ে ওরালি স্টোমাকে গিয়ে এন্ডোস্কোপ দিয়ে দেন আমরা এটা করতে পারি। কি করব? ট্রান্সগ্যাস্ট্রিক, অর্থাৎ স্টোমাকের ভেতর দিয়ে, এই জন্য এই শব্দটা ব্যবহার করা হয়েছে ট্রান্সগ্যাস্ট্রিক। আমরা আসলে কি করব? সিস্টোগ্যাস্ট্রোস্টোমি, অর্থাৎ সিস্টের সঙ্গে স্টোমাকের একটা স্টোমা তৈরি করব। স্টোমা মানে কানেকশন, সিস্টোগ্যাস্ট্রোস্টোমি মানে কি? সিস্টের সঙ্গে স্টোমাকের আমরা একটা কানেকশন তৈরি করব। সো এইটাই আমাদের ট্রিটমেন্ট অফ সিউডোসিস্ট অর্থাৎ সিস্টোগ্যাস্ট্রোস্টোমি। অনেক সময় যদি দেখা যায় যে আমার এই সিস্টটা ডিউডেনামের কাছে আছে, তখন আমরা করব সিস্টোডিউডেনোস্টোমি। যখন আমরা জেজুনামের কাছে আছে তখন আমরা করব সিস্টোজেজুনোস্টোমি, অথবা এটাকে আমরা বলতে পারি সিস্টোএন্টেরোস্টোমি অর্থাৎ স্মল ইন্টেস্টাইন। সো এই সার্জারিটাই আমরা করতে পারি 3 ভাবে, পারকিউটিনিয়াসলি, এন্ডোস্কোপিক্যালি অর সার্জিক্যালি। এবং প্রথমেই বলেছি যে পারকিউটিনিয়াস প্রসিডিউর ইজ নট ইউজলি commonly, but endoscopic procedure need high trained surgeon. So most commonly we perform this thing by surgical procedure. After laparotomy, we open the stomach, then through the stomach we open the cyst wall, and then we drain it, and we make a communication between stomach and the cyst. এখানে স্টোমাকের কথা বারবার বলা হচ্ছে কারণ ম্যাক্সিমাম সিউডোসিস্ট কোথায় থাকে? আপার অ্যাবডোমেনে থাকে, লেজার সেকে থাকে। সো লেজার সেকে যদি থাকে সেক্ষেত্রে আমাদের স্টোমাকের সঙ্গে তার কমিউনিকেশন করা সবচেয়ে সহজ। কিন্তু দেখা যায় যে এটা যদি হেড রিজনে থাকে তখন আমাদের এটা অনেক সময় ডিউডেনামের সঙ্গে করা প্রয়োজন হতে পারে। যদি এটা অ্যাবডোমেনের অন্য অংশে থাকে দেখা যেতে পারে আমাদের এটা স্মল ইন্টেস্টাইনের সঙ্গে করার প্রয়োজন হতে পারে। এটা হলো আমাদের ট্রিটমেন্ট অফ দ্য সিউডোসিস্ট। এটা হলো আমাদের ট্রিটমেন্ট অফ দ্য সিউডোসিস্ট। আমরা এই অংশটা যদি আমরা বুঝে পড়ার চেষ্টা করি তাহলে আমরা বুঝবো, খুব সহজেই বুঝবো। যদিও এখানে অনেক কিছু গদ্যের ভাষায় লেখা আছে, কিন্তু আমি যেভাবে বলেছি এভাবে যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে এটা আমাদের সহজেই মনে থাকবে।
দেন হলো পসিবল কমপ্লিকেশন অফ প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট। প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট থেকে কি কি কমপ্লিকেশন হতে পারে? হ্যাঁ, একটা হলো যে প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট থেকে ইনফেকশন হয়ে কি হতে পারে? অ্যাবসেস হতে পারে, সিস্টেমিক সেপসিস হতে পারে। প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট অনেক সময় রাপচার হতে পারে, রাপচার হয়ে যদি এটা স্টোমাক অথবা ইন্টেস্টাইনের রাপচার হয় তাহলে সেখানে ব্লিডিং হতে পারে, এবং একটা স্টোমাক অথবা ইন্টেস্টাইনের সঙ্গে একটা ফিস্টুলা তৈরি করে ফেলতে পারে। পেরিটোনিয়াম হলে পেরিটোনাইটিস হতে পারে। এটা এনলার্জ হয়ে কিছুক্ষণ আগেই বলেছিলাম যে বিলিয়ারি অবস্ট্রাকশন করতে পারে, বাউল অবস্ট্রাকশন করতে পারে, এটা পেইন তৈরি করতে পারে, এটা হেমোরেজ তৈরি করতে পারে। সো দিস ইজ দ্য কমপ্লিকেশন অফ প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট, এন্ড দিস আর দ্য symptomatic pseudocyst. When pseudocyst develops symptom, this type of symptom can be developed. Suppose if pseudocyst become infected, it can develop abscess, it can develop sepsis. If it rupture, it can cause bleeding or internal fistula, it can cause peritonitis, it can cause obstructive jaundice, it can cause bowel obstruction, hemorrhage, and hemoperitoneum. Now come to the chronic pancreatitis. So আমরা এখন chronic pancreatitis পড়বো। What is chronic pancreatitis? Progressive inflammatory disease in which there is irreversible destruction of pancreatic tissue. আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে প্রত্যেকটা ডেফিনিশনে কিছু কিওয়ার্ড থাকে। সো আমরা কিওয়ার্ড গুলো বুঝার এবং মনে রাখার চেষ্টা করব। Every definition have some keyword. We must recognize the keyword and we must remember the keywords. Other sentence we can make, but কিওয়ার্ড গুলো যদি আমরা মনে রাখি দেন আমরা ডেফিনেশনটা খুব সহজে বলতে পারবো। এখানে দেখছি আমরা ইট ইজ এ ক্রনিক প্রসেস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, ইট ইজ এ ক্রনিক প্রসেস। দেন আইটিস অর্থাৎ দ্যাট ইজ এ ইনফ্লামেটরি প্রসেস। সো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ইজ এ ইনফ্লামেটরি ডিজিজ। ইনফ্লামেটরি ডিজিজ ইজ এ কিওয়ার্ড। এখানে আমরা ক্রনিক শব্দটাও ব্যবহার করতে পারি, প্রগ্রেসিভ শব্দ ব্যবহার করে, দুটোও ব্যবহার করতে পারি। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ইজ এ ক্রনিক প্রগ্রেসিভ ইনফ্লামেটরি ডিজিজ। ইনফ্লামেটরি ডিজিজটা হলো আমাদের একটা কিওয়ার্ড, যেখানে কি হবে ডিস্ট্রাকশন অফ দ্য প্যানক্রিয়াটিক টিস্যু, অর্থাৎ প্যানক্রিয়াটিক টিস্যুটা ডিস্ট্রয় হয়ে যাবে, নেক্রোসিস হয়ে যাবে। সো আমরা যদি এখন ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ডেফিনেশন বলি, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ইজ এ প্রগ্রেসিভ or chronic progressive inflammatory disease in which there is a irreversible, all maximum necrosis is irreversible. আমাদের মেইন যে ব্যাপারটা সেটা হবে ডিস্ট্রাকশন অফ দ্য প্যানক্রিয়াটিক টিস্যু, অর্থাৎ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস একটা প্রগ্রেসিভ ইনফ্লামেটরি ডিজিজ যেখানে কি হবে ডিস্ট্রাকশন অফ দ্য প্যানক্রিয়াটিক টিস্যু হবে। In clinical course, it is characterized by severe pain. In the late stage, there is a exocrine and endocrine pancreatic insufficiency. আমরা জানি আমাদের প্যানক্রিয়াস যে দুটো ফাংশন, একটা হলো এক্সোক্রাইন ফাংশন অর্থাৎ দ্যাট ইজ দ্য ডাইজেস্টিভ ফাংশন, আরেকটা হলো এন্ডোক্রাইন ফাংশন অর্থাৎ হরমোনাল ফাংশন, যেমন কন্ট্রোল অফ গ্লাইসেমিক কন্ডিশন অফ দ্য বডি। কাজেই যখন ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হবে তখন লেটার স্টেজে কি হবে এক্সোক্রাইন এন্ড এন্ডোক্রাইন ফাংশন অফ দ্য ইনসাফিসিয়েন্সি, অর্থাৎ পেশেন্টের প্রপার ডাইজেশন হবে না, পেশেন্টের ডায়াবেটিস ডেভেলপ করবে। আর এখানে কিছু মরফোলজিক্যাল কিছু স্ট্যাটিস্টিক্স দেয়া আছে, এটা আপনারা ইচ্ছা করলে পড়ে নিতে পারেন। দেন হলো এটিওলজি এন্ড প্যাথোলজি, অর্থাৎ দ্যাট ইজ দ্য হোয়াট আর দ্য কজেস অফ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। আমি গত ক্লাসে যখন অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস পড়ছিলাম তখন আমরা দেখেছি একটা সুন্দর করে একটা চার্টে দেয়া ছিল অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিসের কজগুলো, কিন্তু ক্রনিক প্যানক্রিয়াটাইটিস কজগুলো আসলে চার্টে দেয়া নাই। সো আমরা এখান থেকে দাগিয়ে নিতে পারি। সো হোয়াট আর দ্য কজেস অফ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস? ফার্স্ট কজ ইজ অ্যাকুইট কনজাম্পশন অফ অ্যালকোহল, but in acute pancreatitis our first cause was gallstone disease. Next trauma and alcoholism, but for chronic pancreatitis it is written that alcohol consumption is the most frequent cause of chronic pancreatitis, around 60 to 70% cases. তারপরে যেটা লেখা আছে এটা আমরা আসলে এটাকে গুরুত্ব দিব না, আমরা এটাকে গুরুত্ব দিব। ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের 60 to 70% এর কজ হলো অ্যালকোহল কনজাম্পশন। Then the other cause is pancreatic duct obstruction resulting from the stricture formation after trauma. Our second cause is trauma. Our third cause is acute pancreatitis. Then holo pancreatic duct obstruction due to a stone or pancreatic duct obstruction due to stricture. Then holo hereditary pancreatitis, cystic fibrosis, infantile malnutrition, and unexplained idiopathic group. আমরা যদি এখন দেখি হোয়াট আর দ্য কজ অফ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, একটা হলো অ্যালকোহল কনজাম্পশন, দেন
হলো ট্রমা, দেন হলো pancreatic duct obstruction due to stricture, pancreatic duct obstruction due to stone disease or pancreatic stone, then after acute pancreatitis, then pancreatic cancer, then হলো hereditary pancreatitis, cystic fibrosis, infantile malnutrition, and idiopathic chronic pancreatitis. Then come to the clinical feature. Pain is the outstanding symptom in the majority of the patient. So pain আমরা acute pancreatitis ও যখন পড়েছিলাম তখনও তারও সবচেয়ে কার্ডিনাল ফিচার বা প্যাথোগনোমিক ফিচার, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার ছিল পেইন। এবং ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে আমরা দেখছি যে আউটস্ট্যান্ডিং সিম্পটম ইজ দ্য পেইন। সো এই পেইনের বৈশিষ্ট্যগুলো, পেইনের ক্যারেক্টারিস্টিক্স গুলো আমাদেরকে খুবই ভালোভাবে বুঝতে হবে এবং পড়তে হবে। হ্যাঁ, দ্য সাইট অফ পেইন ডিপেন্ড অন দ্য এক্সটেন্ট অফ দ্য মেইন ফোকাস অফ দ্য ডিজিজ। অর্থাৎ আমরা যদি অ্যাবডোমেনে দেখি, প্যানক্রিয়াসটা ডিউডেনাম থেকে ধরে স্প্লিন পর্যন্ত এরকম লম্বা ডিউডেনাম থেকে স্টার্ট হয়ে স্প্লিন পর্যন্ত থাকে। সো এখানে ডিজিজ প্রসেসটা যদি বডিতে হয় তাহলে আমাদের ইপিগ্যাস্ট্রিক পেইন হবে। ডিজিজ প্রসেসটা যদি হেড রিজনে হয় তাহলে আমাদের রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে পেইন হবে। ডিজিজ প্রসেসটা যদি টেল রিজনে হয় তাহলে আমাদের স্প্লিনিক রিজন অর্থাৎ লেফট হাইপোকন্ড্রিয়াক রিজনে অথবা লেফট সাইডে আমাদের পেইন হবে। এবং এখানে এটাই বলা হয়েছে, দ্য সাইট অফ দ্য পেইন ডিপেন্ডস অন দ্য সাম এক্সটেন্ট on the main focus of the disease. The disease is mainly head of the pancreas, then epigastric region, সবকিছু বলা হয়েছে, আমি যা বলেছি তাই। এবং এই পেইনের কি হতে পারে, রেডিয়েশন হতে পারে। হ্যাঁ, দেন পেইনের আরো কিছু বৈশিষ্ট্য পরে দেয়া আছে, আমি একদিক থেকে যাই তারপরে আবার এটা নিয়ে আলোচনা করব। এছাড়া কি হতে পারে, নসিয়া হতে পারে, ভমিটিং হতে পারে। দেন পেইনের বৈশিষ্ট্যের মধ্যে আবার বলা হচ্ছে পেইন ইজ অনেক সময় ডাল এবং নোয়িং, অর্থাৎ পেইন ইজ ডিস্ট্রেসিং এবং কন্টিনিউয়াস, এবং সেভারেল ফ্লেয়ার আপ, অর্থাৎ কন্টিনিউয়াস একটা পেইন থাকবে, মাঝে মধ্যে এটা বাড়তে থাকবে। ওকে, বাড়তে পারে। অল দ্য কমপ্লিকেশন অফ অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস ক্যান অকার উইথ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, অর্থাৎ এটাকে বলা হয় অ্যাকুইট অন ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। একটা পেশেন্টের ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আছে, এই অবস্থায় তার অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করলো, সো এটা হলো অ্যাকুইট অন ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। সেটাই এখানে বলা হচ্ছে যে অ্যাকুইট অন ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের পেশেন্টের যখন অ্যাকুইট কন্ডিশন ডেভেলপ করবে তখন কি হবে, তখন পেশেন্টের অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিসের যে বৈশিষ্ট্য আছে তার সবকিছু হতে পারে। এছাড়া কি হতে পারে, ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের পেশেন্টের যেহেতু এক্সোক্রাইন ফাংশন লস হয়ে যাবে, সো তার কারণে তার ওয়েট লস হবে, তার অ্যানোরেক্সিয়া হবে, এবং তার পেশেন্টের ধীরে ধীরে ঘুম হবে না। পেশেন্টের এই ধরনের সিমটমের জন্য তার ওয়ার্কিং আওয়ার কমে যাবে, তার সেভারেল হসপিটাল অ্যাডমিশন হবে, ফ্রিকুয়েন্স হসপিটাল অ্যাডমিশন হবে পেইন বাড়ার জন্য, এবং তার একটা অ্যানালজেসিক ইউজ এবং অ্যাবিউজ দুটাই হতে পারে। অ্যানালজেসিক একটা ডিপেন্ডেন্সি ডেভেলপ করবে এবং পেশেন্টের একটা ডিসএবিলিটি ডেভেলপ করবে, সিভিয়ারিটি অফ দ্য ডিসএবিলিটি। পেশেন্টের লাইফ স্টাইল ইজ গ্রাজুয়ালি ডিস্ট্রয়েড বাই পেইন, অ্যানালজেসিক ডিপেন্ডেন্স এন্ড ওয়েট লস এন্ড ইনএবিলিটি টু ওয়ার্ক। সো এটা একটা গুরুত্বপূর্ণ লাইন। একটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস পেশেন্টকে ধীরে ধীরে মানে তার লাইফ স্টাইল, তার ভবিষ্যৎ, তার ওয়ার্কিং ক্যাপাবিলিটি সবকিছুকে ধ্বংস করে দেবে, এটাই আসলে এখানে বলা হয়েছে। The patient lifestyle is gradually destroyed by pain, analgesic dependence, weight loss and inability to work. আর যেটা আমরা আগেও বলেছিলাম সেটাও এখানে আছে, লস অফ এক্সোক্রাইন ফাংশন এন্ড লস অফ এন্ডোক্রাইন ফাংশন। Then other complication may develop for acute কন্ডিশন যদি ডেভেলপ করে আদার কমপ্লিকেশন গুলো হতে পারে। সো আমরা এখানে একদম অনেক কিছু বিস্তারিত লেখা আছে, যদিও গদ্যের ভাষায় লেখা, আমরা যদি ধীরে ধীরে এটা পড়ি, আমরা যেটা পড়বো এটা হলো পেইনের বৈশিষ্ট্যগুলো পড়বো, এবং পেইনের কারণে পেশেন্টের কি কি ধরনের সমস্যা হয় সেগুলো পড়বো, পেইন ছাড়া অন্য কি কি সমস্যা হয় সেগুলো পড়বো। প্রত্যেকটা জিনিস এখানে লেখা আছে, আমরা শুধু পয়েন্ট আকারে আইডেন্টিফাই করে আমরা এখান থেকে পড়ে নিব। দেন হলো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ইনভেস্টিগেশন। ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ইনভেস্টিগেশন শুরু হবে প্যানক্রিয়াটিক ফাংশন থেকে। পেশেন্টের যে কমন যে ব্লাডের যে রুটিন ইনভেস্টিগেশন গুলো আছে সেগুলো করব আমরা, সিবিসি, সিরাম ক্রিয়েটিনিন, চেস্ট এক্সরে। দেন আমরা আসবো হলো প্যানক্রিয়াটিক ফাংশন, সিরাম অ্যামাইলেজ, সিরাম লাইপেজ, এবং অবশ্যই আরবিএস দেখতে হবে পেশেন্টের ডায়াবেটিস ডেভেলপ করলো কিনা। দেন তারপরে আমরা আসবো আলট্রাসোনোগ্রাফি এন্ড সিটি স্ক্যান,
এবং কখনো কখনো আমাদের এমআরআই এর প্রয়োজন হতে পারে অথবা ইআরসিপির প্রয়োজন হতে পারে। হ্যাঁ, সো আমরা ইনভেস্টিগেশন গুলো, আমরা কমন ইনভেস্টিগেশন গুলো আগে লিখবো, ব্লাড প্রোফাইল, দেন প্যানক্রিয়াটিক ফাংশনের ইনভেস্টিগেশন গুলো লিখবো, তারপরে আমরা ইমেজিং ইনভেস্টিগেশন গুলো লিখবো। ইমেজিং ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের আসবে আলট্রাসোনোগ্রাফি, আমাদের আসবে সিটি স্ক্যান, আমাদের আসবে এমআরআই। আমরা একটা সিটি স্ক্যান এবং একটা এমআরআই দেখি। দিস দ্য সিটি স্ক্যান 68.29 কম্পিউটার টমোগ্রাফি স্ক্যান ইন এ পেশেন্ট উইথ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। ওকে, কি দেখা যাচ্ছে? স্টোন, এই যে অ্যারো চিহ্ন দিয়ে একটা স্টোন দেখা যাচ্ছে, অবস্ট্রাক্টিং দ্য মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট in the body of the gland. The duct is markedly dilated. Duct is markedly dilated আপস্ট্রিম অফ দ্য অবস্ট্রাকশন, অর্থাৎ অবস্ট্রাকশনের পর থেকে এটা কি ডাইলেটেড হয়ে আছে। আমরা একটা সিটি স্ক্যান যখন দেখব তখন আমরা প্রথমে এটা বোঝার চেষ্টা করবো এটা সিটি স্ক্যান না এমআরআই। আমি এখানে বোনসের দিকে তাকাবো, ভার্টিব্রার দিকে তাকাবো, এটা ভার্টিব্রার দিকে তাকিয়ে আমি বলতে পারবো এটা আমার সিটি স্ক্যান, অথবা রিব অথবা লিভারের দিকে তাকাবো। সো এটা যখন সিটি স্ক্যান হলো তখন এটা হলো লিভার, এটা হলো আমার স্প্লিন, দেন এখানে প্যানক্রিয়াসটা আমার থাকার কথা। হেলদি প্যানক্রিয়াস যখন আমি পড়বো, আমি এর আগেও ক্লাসে বলেছি যে আমরা মেডিকেল সায়েন্সে প্রথমে নর্মাল জিনিস পড়ি, তারপরে আমরা অ্যাবনর্মাল জিনিস পড়ি। সো আমি গুগল থেকে হোক অথবা অন্য কোথাও থেকে হোক, আমি নর্মাল সিটি স্ক্যানে একটা প্যানক্রিয়াস কেমন দেখা যায়, কোথায় দেখা যায়, এই এই পজিশনগুলা এবং একটা নর্মাল প্যানক্রিয়াস যখন আমি দেখবো তখন আমার অ্যাবনর্মালিটিটা প্যানক্রিয়াসের আমার চোখে সহজেই ধরা পড়বে। সো আমি দেখছি এই প্যানক্রিয়াসটা অনেক শিঙ্কেজ হয়ে গেছে, স্মল হয়ে গিয়েছে, তার হেড রিজিয়নটা ভালোভাবে দেখা যাচ্ছে না, প্যানক্রিয়াসের মধ্যে এই যে একটা ওপাসিটি স্টোন এটা থাকার কথা না। সো আমি এই জিনিসগুলো দিয়ে আমি বুঝবো যে আমার প্যানক্রিয়াসটা স্মল হয়ে গেছে, এটা একটা ফিচার অফ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। আমরা রেডিওলজিক্যাল ফিচার অফ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এটা পড়ার চেষ্টা করব। এটা বেলিয়ান লাভসে নেই, এটা আমরা অন্য কোথাও থেকে কোনো নোট বই থেকে বা কোনো গাইড থেকে আমরা এটা পড়ে নেওয়ার চেষ্টা করব। আর এখানে আমাদের স্টোমাক আছে। আর দেন হলো দিস ইজ দ্য এমআরসিপি, অর্থাৎ ম্যাগনেটিক রিজোনেন্স কোলাঞ্জিওপ্যানক্রিয়াটোগ্রাফি। দিস দ্য স্টোন and this is the dilatation of the duct, and this is the common bile duct, CBD, common bile duct, and this is the pancreatic duct, is the spleen. আমরা এখন ট্রিটমেন্টের মধ্যে আসি। হোয়াট আর দ্য ট্রিটমেন্ট অফ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস? ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ট্রিটমেন্টকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হলো মেডিকেল ট্রিটমেন্ট, একটা হলো সার্জিক্যাল ট্রিটমেন্ট। ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ট্রিটমেন্ট মেডিকেল ট্রিটমেন্ট এবং সার্জিক্যাল ট্রিটমেন্ট। অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসও দেখেছি, অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসের মেইন ট্রিটমেন্ট হলো মেডিকেল ট্রিটমেন্ট, কিন্তু কখনো কখনো অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসের কমপ্লিকেশন ম্যানেজ করার জন্য সার্জিক্যাল ট্রিটমেন্টের প্রয়োজন হয়। আমরা দেখেছি যেমন প্যানক্রিয়াটিক অ্যাবসেস যদি হয়, ইনফেক্টেড নেক্রোসিস যদি হয়, অথবা ইনফেক্টেড পেরিটোনাইটিস যদি ডেভেলপ করে, তখন আমরা হয়তো সার্জারির প্রয়োজন হয়। সেরকম একই রকম ক্রনিক প্যানক্রিয়াটাইটিসেরও মেইন প্রধান ট্রিটমেন্ট হলো মেডিকেল ট্রিটমেন্ট, কিন্তু কখনো কখনো সার্জিক্যাল ট্রিটমেন্টের প্রয়োজন হয়। হোয়াট আর দ্য মেডিকেল ট্রিটমেন্ট? মেডিকেল ট্রিটমেন্ট হলো ট্রিট দ্য অ্যাডিকশন, অর্থাৎ অ্যালকোহল যদি থাকে, পেশেন্ট যদি স্মোকার হয় তাহলে আমাদের এটার ট্রিটমেন্ট করতে হবে। দেন পেশেন্টের যদি ডিপেন্ডেন্সি ডেভেলপ করে পেইন কিলারের প্রতি, সেটা ট্রিটমেন্ট করতে হবে। কিন্তু আবার পেইনেরও ট্রিটমেন্ট করতে হবে। পেইনের জন্য আমাদের পেইনের স্কেলেট অ্যানালজেসিয়া ইন এ স্টেপ ওয়াইজ ফ্যাশন, এটা আমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ আমরা ধীরে ধীরে, অর্থাৎ প্যারাসিটামল থেকে শুরু করে দেন এনএসএস, দেন হলো আমাদের প্যাথিডিন অথবা মরফিন, এভাবে আমাদের স্টেজ ওয়াইজ অথবা স্টেপ ওয়াইজ অথবা স্কেলেট দ্য অ্যানালজেসিয়া, আমাদেরকে এভাবে অ্যানালজেসিয়াটা পেশেন্টকে অ্যাডভাইস করতে হবে। এবং পেইন ম্যানেজমেন্টের জন্য যদি আমাদের স্পেশালিস্টের প্রয়োজন হয় তাহলে আমরা পাঠাবো। অনেক সময় পেইনের জন্য, ইনট্রাক্টেবল পেইনের জন্য কনসিডার সিটি অথবা এন্ডোস্কোপিক আল্ট্রাসোনো গাইডেড সিলিয়াক অ্যাক্সিস ব্লক, এটাও একটা প্রসিডিউর। এখানে সাধারণত সিলিয়াক অ্যাক্সিসের ওখানে আমরা অ্যালকোহল পুশ করে আসি অনেক সময় এই পেইন রিলিফের জন্য। দেন হলো আমরা ডায়েটের কথা চিন্তা করব, লো ফ্যাট ডায়েট, কারণ যেহেতু তার এক্সোক্রাইন ফাংশনটা তার লস হয়ে যায়, সো ফ্যাট ডাইজেশন হবে না। সো আমরা ফ্যাট পেশেন্টকে কম দিব, লো ফ্যাট ডায়েট, হাই প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট ডায়েট, প্যানক্রিয়াটিক এনজাইম সাপ্লিমেন্ট দিব, যেটা জাইমেট নামে খুবই প্রচলিত। দেন ভিটামিন সাপ্লিমেন্ট দিব, দেন মাইক্রোনিউট্রিয়েন্ট থেরাপি দিব। তারপরে কখনো কখনো যদি প্রয়োজন হয় autoimmune pancreatitis এর ক্ষেত্রে আমরা স্টেরয়েড থেরাপি দিব and other treatment according to the patient condition. আর of course we will treat the diabetes mellitus. So these are the medical treatment of chronic pancreatitis.
আমরা কখন তাহলে সার্জারি ট্রিটমেন্ট করব? দ্য রোল অফ সার্জারি ইজ টু ওভারকাম দ্য অবস্ট্রাকশন অ্যান্ড ফর দ্য মাস লিশন। অর্থাৎ দেখা যাচ্ছে যে যে পেশেন্টের যদি কোনো স্টোন থাকে, আমরা যদি বুঝতে পারি যে স্টোনের জন্য পেশেন্টের প্যানক্রিয়াসের মধ্যে একটা অবস্ট্রাকশন ডেভেলপ করেছে এবং তার জন্য তার প্যানক্রিয়াসটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, তখন আমরা সার্জারির কথা প্ল্যান করব। সো হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ সার্জারি অফ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস? ফার্স্ট হলো যদি কোনো অবস্ট্রাকশন থাকে, এটা হলো প্রথম। সেকেন্ড হলো এখানে কি বলা আছে, রিমুভ দ্য মাস লিশন, অর্থাৎ যদি কোনো মাস লিশন থাকে অবস্ট্রাকশনের জন্য, তখন আমরা যেমন প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট হতে পারে অথবা কোনো বিনাইন টিউমার হতে পারে। ম্যালিগন্যান্সির ক্ষেত্রে সার্জারির প্রসিডিউরটা আলাদা। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা সার্জারির কথা চিন্তা করব। মেইনলি সার্জারিটা কি করব, সার্জারিটার মধ্যে এখানে কয়েকটা প্রসিডিউরের নাম লেখা আছে। একটা যেমন বেগার প্রসিডিউর, তারপরে আছে হলো, আমি যদি এদিকে আসি, ফ্রেজ প্রসিডিউর, হ্যাঁ, এরকম দুটা তিনটা প্রসিডিউর আছে। আমরা যদি নামগুলা মনে না রাখি, যেমন এই যে ফ্রেজ প্রসিডিউর, সো আমরা যিনি এটা আবিষ্কার করেছেন ওনার নামেও আমরা এটা মনে রাখতে পারি, বেগার প্রসিডিউর অর ফ্রেজ প্রসিডিউর, অথবা আমরা প্রসিডিউরটা মনে রাখতে পারি। আসলে প্রসিডিউরটা কি? প্রসিডিউরটা হলো যে প্যানক্রিয়াসের যে অংশটায় ডিজিজ আছে, প্যানক্রিয়াসকে যদি আমরা টোটাল চিন্তা করি একটা প্যানক্রিয়াস হিসেবে, এটা হেড রিজিয়ন আছে, বডি রিজিয়ন আছে, টেল রিজিয়ন আছে। এখন যদি আমরা যতটা সম্ভব অর্গান সেভ করার চেষ্টা করব, সো প্যানক্রিয়াসের হেড রিজিয়নে যদি আমাদের কোনো প্যাথোলজি থাকে, তখন আমরা হেডটা রিমুভ করে ফেলবো। আমাদের বডি রিজিয়নে যদি কোনো প্যাথোলজি থাকে, তখন আমরা কি করব, প্যানক্রিয়াটিক ডাক্টটা ওপেন করে এখানে আমরা জেজুনাম এনে এটার সঙ্গে আমরা কানেক্ট করে দেব, যেন প্যানক্রিয়াটিক জুসটা সরাসরি আমাদের স্মল ইন্টেস্টাইনে চলে যেতে পারে। আর যদি টেল রিজিয়নে কোনো প্যাথোলজি থাকে, আমরা টেল অংশটা রিমুভ করে দিতে পারি। আবার কখনো কখনো আমরা টোটাল প্যানক্রিয়াসটা রিমুভ করতে পারি। তাহলে সার্জারির অপশন কি হলো, হেড রিজিয়নে হলে রিমুভ দ্য হেড, বডি রিজিয়নে হলে আমরা প্যানক্রিয়াটিক ডাক্টটা ওপেন করে সেটারে স্মল ইন্টেস্টাইনের সঙ্গে আমরা একটা কানেকশন করে দিলাম। টেল রিজিয়নে হলে আমরা ডিস্টাল অংশটা রিমুভ করলাম। আর কখনো কখনো আমরা টোটাল প্যানক্রিয়াটেক্টমি করতে পারি। এই ব্যাপারটাই এখানে বলা আছে। এই সার্জারির প্রথমে আসি সাম পেশেন্ট মাস ইন দ্য হেড, অর্থাৎ হেড রিজিয়নে যদি আমাদের মাস থাকে, তখন আমরা কি করব, প্যানক্রিয়াটিকো ডিউডেনেক্টমি। প্যানক্রিয়াটিকো ডিউডেনেক্টমি প্যানক্রিয়াটিকো ডিউডেনেক্টমি মানে কি, আমরা দেখা যায় যে প্যানক্রিয়াসের হেড যদি আমরা কোনো কারণে রিমুভ করতে হয়, তখন আমরা এই ডিউডেনামটা আর রাখতে পারি না। ওকে, কারণ প্যানক্রিয়াসের হেড, যখন আমরা যদি অ্যানাটমির কথা চিন্তা করি, প্যানক্রিয়াসের হেডটা কোথায় থাকে, ডিউডেনামের কার্ভের মাঝে থাকে। সো আমরা কখনো যদি প্যানক্রিয়াসের হেড যদি রিমুভ করি, তার সঙ্গে আমাদের ডিউডেনামটা রিমুভ করতে হয়। সো এটার নাম কি হচ্ছে, প্যানক্রিয়াটিকো ডিউডেনেক্টমি। হ্যাঁ, এটাকে আমরা অনেক সময়, এটাকে যদি আমরা বাকি যদি রিকনস্ট্রাকশন গুলা করি, তখন আমরা এটাকে হুইপল প্রসিডিউর বলে থাকি। আমরা প্যানক্রিয়াটিক ক্যান্সার চ্যাপ্টার সম্পর্কে হুইপল প্রসিডিউরে কি কি অংশ করা হয় সেই অংশটা নিয়ে আমরা আলোচনা করব। সো হেড রিজনে যদি কোনো প্যাথোলজি থাকে, তাহলে আমরা কি করব, প্যানক্রিয়াটিকো ডিউডেনেক্টমি, অথবা আমরা ডিউডেনাম যদি প্রিজার্ভ করতে পারি, সেটার নাম হলো বেগার প্রসিডিউর। হ্যাঁ, আমরা এটা মনে রাখার চেষ্টা করব, কিন্তু ম্যাক্সিমাম সময় আসলে ডিউডেনামটা প্রিজার্ভ করা যায় না। আচ্ছা, সেকেন্ড, যদি ডাক্টে যদি প্যাথোলজি থাকে, তখন আমরা যেটা আগে বলেছিলাম যে ডাক্টটা আমরা ডাইলেটেড যদি থাকে, লংজিটিউডাল থাকে, তখন আমরা ডাক্টটা ওপেন করব। ডাক্টটা ওপেন করে প্যানক্রিয়াসের সঙ্গে জেজুনাম, অর্থাৎ প্যানক্রিয়াটিকো জেজুনোস্টমি, প্যানক্রিয়াসের ডাক্টের সঙ্গে জেজুনাম এনে আমরা এটা একটা কমিউনিকেশন করে দেওয়ার চেষ্টা করব। আমরা একটু পরে ছবি দেখবো, এটা ছবি আছে। সো এই প্যানক্রিয়াটিকো জেজুনোস্টমি, এটাকে বলছি আমরা ফ্রেজ প্রসিডিউর। আর যদি ডিস্টাল অংশ থাকে, টেইল অংশে থাকে, তাহলে ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি। ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি অর্থাৎ প্যানক্রিয়াস রিমুভ করা মানে গলব্লাডার রিমুভ করা, কোলিসিস্টেক্টমি, অ্যাপেন্ডিক্স রিমুভ করা, অ্যাপেন্ডিক্সেক্টমি। ঠিক সেভাবে যদি আমরা ডিস্টাল অর্থাৎ টেল অংশে যদি কোনো প্যাথোলজি থাকে, তাহলে আমরা করব হলো ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি। আর যদি টোটাল প্যানক্রিয়াসটা রিমুভ করতে হয়, তাহলে আমরা করব টোটাল প্যানক্রিয়াটেক্টমি। সো আমরা এই চার ধরনের সার্জারির কথা মনে রাখবো প্যানক্রিয়াসের ক্ষেত্রে। কি কি? প্যানক্রিয়াটিকো ডিউডেনেক্টমি অথবা ডিউডেনাম প্রিজার্ভিং প্যানক্রিয়াটেক্টমি, দেন হলো প্যানক্রিয়াটিকো জেজুনোস্টমি, এখানে হলো স্টোমা কানেকশন তৈরি করব, দেন হলো ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি, দেন হলো টোটাল প্যানক্রিয়াটেক্টমি।
দিস ইজ এ প্রসিডিউর অফ ফেজ প্রসিডিউর। এই যে আমরা যদি দেখি, দিস ইজ আমাদের প্যানক্রিয়াস, ওকে, দিস ইজ আমাদের প্যানক্রিয়াস, দিস ইজ আমাদের ডিউডেনাম। আমরা এখানে কি করেছি, আমরা প্যানক্রিয়াসের এখানে ডাকটা ওপেন করেছি, ডাকটা ওপেন করে আমরা জেজুনাম এনে তার সঙ্গে একটা লুপ এখানে সঙ্গে কানেক্ট করে দিয়েছি। পরবর্তীতে আমরা জেজুনার সঙ্গে আবার স্মল ইন্টেস্টাইনটা অন্য এক জায়গায় অ্যানাস্টোমোসিস করেছি। সো দিস ইজ দ্য ফ্রেজ প্রসিডিউর। আমরা আগেই বলেছি যদি আমাদের হেড রিজনে কোনো প্যাথোলজি থাকে তাহলে আমরা হেডটা রিমুভ করব, যদি ডিউডেনাম সহ রিমুভ করতে হয় আমরা ডিউডেনাম সহ রিমুভ করব, রিমুভ করে আমাদের স্টোমাকের সঙ্গে একটা জেজুনামে কানেকশন করব, আর এখানের সঙ্গে এই যে হেডের রিজনে যে অংশটা আমরা কেটে ফেললাম এখানে একটা জেজুনামের কানেকশন করব, ওকে। আবার জেজুনামের সঙ্গে জেজুনামের একটা কানেকশন করতে পারি। সো হেড রিজনে হলে এটা একটা পদ্ধতি, দেন বডিতে হলে ফ্রেজ প্রসিডিউর, আর টেলের দিকে যদি হয় আমরা এখানে সাধারণত ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি করে ফেলি। আর যদি টোটালটাই ডিজিজ হয়ে যায়, পেশেন্টের খুবই পেইন থাকে, প্যানক্রিয়াসটা ছোট হয়ে গেছে, তখন আমরা কি করব, টোটাল প্যানক্রিয়াটেক্টমি আমরা করতে পারি। সো আজকের মতো এখানেই শেষ। আমরা আজকে পড়লাম প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট এন্ড ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এন্ড কমপ্লিকেশন অফ দ্য অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস। আমি আশা করি বেলিয়ান লাভস অপশনটা অত্যন্ত সুন্দর করে লেখা আছে, আপনারা এটা বেলিয়ান লাভস থেকে ধীরে ধীরে পড়ে নেবেন।